প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন ও কৌশলগত অংশীদার উল্লেখ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে বেইজিংয়ের কাছে আরও সহযোগিতা কামনা করেছেন। ঢাকা সফররত চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী সোন হাইয়ান বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি তার এ প্রত্যাশার কথা জানান। পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে তার দেশের প্রেসিডেন্ট শি জিনপিং যে অভিনন্দন জানিয়েছেন বলে জানান সান হাইয়ান। দেশবাসীর ভাগ্য পরিবর্তনের সংগ্রাম এবং বাংলাদেশি জনগণের প্রতি ভালোবাসা ও মমতার কারণে শি জিনপিং শেখ হাসিনার পুনর্নির্বাচিত হবার বিষয়ে নিশ্চিত ছিলেন বলেও জানান তিনি। বাংলাদেশের উন্নয়নের পথে প্রকৃত পরিবর্তন দেখতে গ্রামীণ এলাকা ঘুরে দেখার জন্য চীনা মন্ত্রীকে পরামর্শ দেন। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান কর্মসূচিগুলো আরও বাড়ানোর মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার জন্য দেশে বিদেশে বিনিয়োগ কমে যাওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও জার্মান রাষ্ট্রদূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা জানান। 15 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানিতে যাবেন বলে জানান মন্ত্রী। এর আগে জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার এবং ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুবুই নির্বাচিত হবার জন্য তাদের দেশের সরকার প্রধানদের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিনন্দন বার্তা পৌঁছে দেন। ম্যারি মাজদুবুই জানান, সামরিক, বাণিজ্যিক, জলবায়ু, রোহিঙ্গা ইস্যু সমাধান সহ শিক্ষা খাতে উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী ফ্রান্স। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নির্মাণ এবং পরিচালনাতেও ফ্রান্সের আগ্রহের কথা জানান তিনি। We discussed satellite because we discussed the problematics linked. দুই দেশের মাঝে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি আমরা, বিশেষ করে সংস্কৃতি বিনিময়, সামরিক খাত, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গার ইস্যুর মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণে আমরা পাশে থাকতে চাই। সাইবার সিকিউরিটি এবং শিক্ষা খাতেও বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী ফ্রান্স। Our cooperation, upcoming cooperation in the field of cyber security and ICT in general. মাননীয় প্রধানমন্ত্রী মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বায়োলেটারাল মিটিংস নিয়ে আমরা কাজ করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে কিছু কিছু মানুষ যে কথাবার্তা বলছেন এবং সেটার পিছনে প্রচুর লবিস ফার্ম নিয়োগ করা হয়েছে। ওই লবিস ফার্ম নিয়োগ করে একটা বিবৃতি আসলে দেশে ইনভেস্টমেন্টের উপর বিরূপ প্রভাব পড়বে, এটি এতদিন হয় নাই। ডক্টর ইউনূসের ইস্যু হ্যাজ বিন in the field for last 12 years, more than last 12 years. আমাদের প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট এসেছে, ফরেন ইনভেস্টমেন্ট বাড়ছে, এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ সংক্রান্ত সবকিছুই সাংবিধানিকভাবে হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারপরও নীতি নির্ধারকেরা সংবিধানের এ সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করার প্রয়োজন মনে করলে তারা সেটা করবেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তার সাথে বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলানের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ নিয়ে বিএনপি নেতারা সহ কেউ কেউ প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সংবিধানের 14দশ সংশোধনীতে বিষয়টি সংযোজন করা হয়েছিল। এখন এসব আলোচনার খুব একটা গুরুত্ব নেই বলেও মনে করেন তিনি। সংবিধানে এখন যা আছে সেইভাবেই দেশ চলছে। 14th অ্যামেন্ডমেন্টে এটাকে সংযোজন করা হয়েছিল, এইটার বোধহয় খুব একটা গুরুত্ব নাই। তারপরেও আমি বলবো নীতি নির্ধারকরা প্রয়োজন বোধ করলে তারপরে কোন জায়গায় সেটা নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন, তারপরে করা হবে। কিন্তু আমার মনে হয় যে এখন যা হয়েছে সব কিছুই সাংবিধানিক হয়েছে। গণমাধ্যম সরকারকে জবাবদিহিতার আওতায় আনবে, তবে গণমাধ্যমকেও সঠিক তথ্য প্রচার করতে হবে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, কোনো গুজব যেন গণমাধ্যমে প্রচার না হয়। বৃহস্পতিবার সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অন্যদিকে অ্যাডকোর নেতারা কেবল অপারেটিং সিস্টেমকে ডিজিটাল করা সহ
বেশ কিছু দাবি তুলে ধরেন। হাসান মাহমুদের রিপোর্ট। দায়িত্বভার গ্রহণের পর নতুন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তার সাথে সাক্ষাৎ করেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো নেতারা। এ সময় নতুন প্রতিমন্ত্রীর কাছে নিজেদের কিছু দাবি তুলে ধরা হয় অ্যাডকোর পক্ষ থেকে। কেবল অপারেটিং সিস্টেম ডিজিটাল করা ও দেশের বেসরকারি ইলেকট্রনিক্স মিডিয়াগুলোকে পে চ্যানেল করা, টেলিভিশনের টিআরপি রেটিং নির্ধারণে দেশে ভালো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অ্যাডকো নেতারা। কেবল অপারেটররা এক এক গ্রাহকের কাছ থেকে 300, 500, 600 টাকা করে পর্যন্ত নিচ্ছে। আমাদের চ্যানেলগুলো দেখি, আমাদের প্রোডাক্টগুলো তারা শো করে, তো তখন যদি 1 টাকাও যদি আপনারা এক একটি চ্যানেলকে যদি দেয়, তাহলে এক একটি চ্যানেল 4 কোটি টাকা মাসে পাবে। এবং এই ইনকামটা হলে পরে চ্যানেলগুলোর সবচেয়ে বড় সুবিধা হবে, তারা দে ক্যান ইনভেস্ট অন প্রোগ্রামস। পর্যায়ক্রমে এসব দাবি পূরণের আশ্বাস দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম গণতন্ত্রের বিকাশ, মত প্রকাশ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে সহায়তা করে যাচ্ছে, তবে পরিহার করতে হবে গুজব। আমরা দিন শেষে চাই যে ডিসইনফরমেশন মুক্ত, মানে গুজব এবং রুমার বা অপতথ্য মুক্ত গণমাধ্যম, যেখানে শুধু তথ্যের অবাধ প্রবাহ থাকবে এবং সরকার বা অথরিটিকে অবশ্যই প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার স্পেসটাও থাকতে হবে। বিশেষ দিবসে সরকার নির্ধারিত অর্থ দিয়ে পত্রিকার ক্রয়পত্র ছাপানোর মতো টেলিভিশনেও এমন কিছু প্রচারে আর্থিক সুবিধা নির্ধারণের দাবি জানান অ্যাডকোর নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দমনপীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে বিএনপি নেতারা বলছেন, প্রহসনের সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। তারা বলেন, গণতান্ত্রিক বিশ্ব 7 জানুয়ারি নির্বাচন বর্জন করেছে, আর বাংলাদেশের মালিকানা প্রতিবেশী দেশ কিংবা কোনো বিদেশি প্রভু নয়, দেশের জনগণ। বৃহস্পতিবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গরিব দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জিয়া মঞ্চ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমনপীড়নের মাধ্যমে বিএনপির আন্দোলন দমানোর চেষ্টা করলেও তা সম্ভব হবে না। তিনি বলেন, দেশের মালিক কোনো বিদেশি প্রভুরা নয়। দেশের মানুষ সমর্থন দিল কি দিল না এই দিকে খেয়াল নাই। ভারত সমর্থন দিচ্ছে, চীন সমর্থন দিচ্ছে, রাশিয়া সমর্থন দিচ্ছে। দেশটার মালিকই চীন, ভারত, রাশিয়া নাকি? এই দেশের মালিক কারা? এই দেশের জনগণ। আর এই দেশের জনগণ যদি তাকে ভোট দিত, বিপুল পরিমাণ, তাহলে ওই রাশিয়া আর আমেরিকা বা যে কোনো দেশে সার্টিফিকেট জোগাড় করার তো দরকার হতো না, হতো। সুতরাং আর বিএনপিকে নির্মূল করবেন, আপনি নিজে যে নির্মূল হয়ে গেছেন টের পান না। সময় মতো টের পাবেন। হয়তো যে কদিন সরকারে আছেন, সরকারের নাম না থাকলে আওয়ামী লীগের নাম থাকবে। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, 7 জানুয়ারির নির্বাচন মঞ্চস্থ করতে বিএনপির উপর সরকার ক্র্যাকডাউন চালিয়েছে। বিরোধী দলের উপর দমন নির্যাতন চালিয়ে একটি ডামি নির্বাচনের মাধ্যমে হিটলারি কায়দায় একদলীয় অভিশপ্ত বাকশাল কায়েম করা হয়েছে। এখন তারা অভিনন্দন ভিক্ষা করে বেড়াচ্ছেন। মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারারুদ্ধ বিরোধী দলের 25,000 নেতাকর্মীকে দ্রুত মুক্তির আহ্বান জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে জাতিসংঘ। আর যুক্তরাষ্ট্র আবারও বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, এই নির্বাচন অগ্রহণযোগ্য। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র 7 জানুয়ারির নির্বাচন নিয়ে আগের অবস্থানে থাকলেও সরকার মিথ্যাচার করছে, অভিযোগ রিজভির। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে দলটির ঢাকা মহানগর উত্তরের 10টি থানার 668 জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের এই ঘোষণা দেন তারা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।
এ সময় বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাঠান। এ সময় বক্তারা বলেন, পার্টির চেয়ারম্যান ও মহাসচিব স্বেচ্ছাচারী আচরণ করে দলের শীর্ষ নেতাদের দল থেকে বহিষ্কার করেছেন, দলকে নিজেদের কুক্ষিগত করে রাখছেন। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিক্রি করে চেয়ারম্যান ও মহাসচিব ব্যক্তি স্বার্থ হাসিল করেছেন বলেও অভিযোগ তাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের খবর। দেশি বিদেশি দৌড়বিদদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024। ভোরে রাজধানীর 300 ফিট সড়কে বিএনএস শেখ মুজিব বেসে এই আয়োজনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ভোর 5:15টার দিকে শুরু হওয়া এবারে ঢাকা ম্যারাথনে 59 জন বিদেশি নারী ও পুরুষ দৌড়বিদ অংশগ্রহণ করেন। 42 কিলোমিটারের ফুল ম্যারাথন এবং 21 কিলোমিটারের হাফ ম্যারাথনে বাংলাদেশ সহ মোট 30টি দেশের প্রায় 6000 রানার প্রতিযোগিতায় অংশ নেন। সকাল 10টায় এই আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এই বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024। নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন ও মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, দেশের শিক্ষা ও ধর্ম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবি জানান বক্তারা। কক্সবাজারে শনিবার থেকে শুরু হচ্ছে দুদিনের আন্তর্জাতিক সমুদ্র সম্মেলন। সম্মেলনে দর্শনার্থীর জন্য প্রদর্শিত হবে সৈকতে ভেসে আসা তিমির কঙ্কাল। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডক্টর তৌহিদ রশিদ। বলেন, 2021 এপ্রিলে দুটি মৃত তিমি হিমছড়ি সৈকতে ভেসে আসে। পরে সৈকতের বালুচরে গর্ত খুঁড়ে তিমি দুটি পুঁতে ফেলা হয়। গত 3 দিন ধরে তিমির কঙ্কাল সংগ্রহ করেন তারা। তিমির কঙ্কাল দর্শনার্থীদের দেখানোর পাশাপাশি গবেষণার কাজেও ব্যবহার করা হবে বলে জানানো হয়।